প্রিয় শিক্ষার্থী বৃন্দ, মার্টিন লুথার কলেজের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই। আমরা ইতোমধ্যে সিরাজউদ্দৌলা নাটকটি বিস্তৃত আলোচনা করেছি, পড়িয়েছি। আশা করি তোমরা বাসায় সম্পূর্ণ নাটকটি পড়েছ এবং এই নাটক সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা, সম্যক একটা ধারণা তোমরা পেয়েছ। তো আমি আজকে 2 নম্বরের যে প্রশ্নের জন্য 6 নম্বর প্রশ্নের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো থাকে, সেই অনুধাবনমূলক প্রশ্ন আমি কিছু বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। আমরা জানি যে ঢাকা বোর্ডের প্রশ্নগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আসে। বোর্ডের প্রশ্নগুলো দিয়ে টেস্ট পরীক্ষার প্রশ্ন শিক্ষার্থীদের যাচাই করবার জন্য এই প্রশ্নগুলো ব্যবহার করা হয়। গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বারবার আসে, গুরুত্বপূর্ণ অংশের প্রশ্নগুলো, সেগুলো নিয়ে আমি আজকে একটু আলোচনা করতে চাই। সেই প্রশ্নগুলোর প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করতে চাই। তো প্রথম প্রশ্ন, ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। সিরাজউদ্দৌলা নাটকে আমরা দেখেছি যে নবাব সিরাজউদ্দৌলা খসেটি বেগমকে বন্দী করে নিজের রাজপ্রাসাদে নিয়ে এসেছেন, কারণ খসেটি বেগম সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এবং খসেটি বেগম সিরাজউদ্দৌলার খালাতো ভাই শওকত জঙ্গকে সমর্থন দেন, মদত দিচ্ছেন, প্রলুব্ধ করছেন। খসেটি বেগম সিরাজউদ্দৌলার যারা প্রধান অমাত্য, তাদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। মির্জাফর, রায়দুর্লভ, রাজবল্লভ, অমিচাঁদ, এদের সকলের সাথে ষড়যন্ত্রে একত্রিত হয়ে সম্মিলিত হয়ে তারা শওকত জঙ্গকে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বিদ্রোহ করবার জন্য অর্থ সাহায্য দিচ্ছেন, অনুপ্রাণিত করছেন, প্রলুব্ধ করছেন। এই কারণে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে তার সিংহাসন রক্ষা করা। তো তিনি খসেটি বেগমকে চোখে চোখে রাখবার জন্য তাকে মতিঝিল প্রাসাদ থেকে মুর্শিদাবাদে নিয়ে এসেছেন নিজের প্রাসাদে। পাশাপাশি খসেটি বেগমের সহায় সম্পত্তি সিরাজ সেগুলো গ্রহণ করেছেন, নিজ দায়িত্বে নিয়েছেন। তবুও সিরাজের চারিদিকে যেন তিনি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। একদিকে প্রাসাদ ষড়যন্ত্র, আপন খালা সহ প্রধান রাজকর্মকর্তা, সেনাপতি সহ অন্যেরা সবাই তার বিরোধিতায়, অনেকেই তার অধিকাংশই তার বিরোধিতায় লিপ্ত। আবার অন্যদিকে সিরাজ আর ইংরেজরাও তার বিরুদ্ধে নানামাত্রিক ষড়যন্ত্রে লিপ্ত। এই কারণে সিরাজউদ্দৌলা তার স্ত্রী লুৎফুন্নেসার সাথে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে তিনি উদ্ধৃতি করেছেন যে ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। অর্থাৎ বাংলার যে চিরকালীন প্রবাদ আছে, ঘরের শত্রু বিভীষণ, সেটি যেন এই নাটকে সত্য প্রমাণিত হচ্ছে। দ্বিতীয় আরেকটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করতে চাই তোমাদের সাথে। কত বড় শক্তি তবু কত তুচ্ছ। ঢাকা বোর্ডের 2019 সালের প্রশ্ন এটি। কত বড় শক্তি তবু কত তুচ্ছ। সিরাজউদ্দৌলা তিনি তার পলাশীর যুদ্ধে যখন সিরাজউদ্দৌলা তার প্রায় 50,000 সৈন্য এবং 53টি কামান নিয়ে সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে অংশগ্রহণ করবেন। পলাশীর যুদ্ধের আগের রাত্রে তারা সৈন্য সাজিয়েছেন, কে কোথায় যুদ্ধ করবেন, কে কিভাবে যুদ্ধ করবেন, কোথায় কোন সেনাপতি থাকবেন, কোথায় প্রধান সেনাপতি থাকবেন, সেগুলো নিয়ে একটা মানচিত্র করে সম্পূর্ণ যুদ্ধের পরিকল্পনা করে, আক্রমণের পরিকল্পনা করে সিরাজউদ্দৌলা
প্রধান তার সেনাপতি মোহনলাল এবং নির্মলদাসের সাথে যুদ্ধের বিষয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে সলা পরামর্শ করছিলেন। কিন্তু তবুও সিরাজের মনে বারবার মনে হচ্ছিল যুদ্ধে কেমন জানি ইংরেজদের পাল্লায় ভারী। তার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সংকোচ কাজ করছিল। কেন তার মধ্যে সন্দেহ জেগেছিল? তার কারণ একটাই, তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে আগামীকালের যুদ্ধে মির্জাফরের সৈন্য, রায়দুল্লভের সৈন্য এবং ইয়ালুৎফর খাঁর সৈন্য তারা যে নেতৃত্ব দিবেন, বিশেষ করে মির্জাফরকে নিয়ে তার সবচেয়ে বড় ভয় যে তিনি যুদ্ধের প্রধান সেনাপতি থাকবেন, যিনি যুদ্ধ পরিচালনা করবেন, নির্দেশনা দেবেন, সেই বড় ক্ষমতাটি থাকবে মির্জাফরের কাছে, বিশ্বাসঘাতকতার কাছে, সুতরাং ঘাতকের কাছে। এই কারণে সিরাজদৌল্লা মনে হচ্ছে তার এত বড় শক্তি, এত সৈন্য সংখ্যা, এত কামান, তার বিরুদ্ধে ইংরেজদের মাত্র 3000 সৈন্য এবং 11টি কামান। তো সংখ্যাতাত্ত্বিক বিচারে দেখা যায় যে এটি খুব কম, যদি যুদ্ধের সংখ্যাতাত্ত্বিক বিচার করা হয়, ক্ষমতার শক্তির অস্ত্র গোলাবারুদের বিচার করা হয়। কিন্তু তারপরেও যুদ্ধে তার বারবারই মনে হচ্ছে যে হয়তোবা মির্জাফর, ইয়ালুৎফর খাঁ, রায়দুল্লভ এরা সিরাজের পক্ষে যুদ্ধ করবেন না। এ কারণেই এত বড় শক্তি তবুও সিরাজের কাছে অকুলান মনে হচ্ছে, তুচ্ছ মনে হচ্ছে, অপর্যাপ্ত মনে হচ্ছে। তৃতীয় যে প্রশ্নটি আমি আলোচনা করছি, ঢাকা বোর্ডে 2019 সালে এসেছিল, আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে। রবার্ট ক্লাইভের এই উক্তিটি মিরনের প্রাসাদে মির্জাফর, রায়দুল্লভ, রাজবল্লভ সহ অনেকের সাথে রবার্ট ক্লাইভ গোপনে ষড়যন্ত্র করছিলেন এবং তারা সিরাজদৌল্লাকে সিংহাসনচ্যুত করতে পারলে কে কত টাকা পাবেন, কে কি ধরনের ক্ষমতা পাবেন, সেগুলো নিয়ে একটা লিখিত চুক্তি করেছিলেন, দলিল তৈরি করেছিলেন। সেই দলিলে যুদ্ধে নবাব সিরাজদৌল্লা পরাজিত হলে তার কোষাগার লুণ্ঠন করে, লুট করে কে কত টাকা পাবেন, কাকে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে, সেই বিষয়ে একটা ষড়যন্ত্র সভা, মন্ত্রণা সভা বসেছিল। সেখানে রবার্ট ক্লাইভ নারীর ছদ্মবেশে এসে সেই পাকাপাকি লিখিত চুক্তি সন্ধি করেছিলেন। আর সেই সন্ধি, সেই দলিলে স্বাক্ষর করেছিলেন মির্জাফর। এই মির্জাফর যখন দলিলে স্বাক্ষর করেছিলেন, তার মধ্যে কিছু সংকোচ ছিল, সন্দেহ ছিল, দ্বিধা ছিল, কিন্তু অবশেষে ক্লাইভের কথায় যে ক্লাইভ বলেছিলেন যে আমি জানতাম কাওয়ার্ডদের দিয়ে কিছু হয় না। সুতরাং অবশেষে মির্জাফর এই দলিলে স্বাক্ষর করেছিলেন। এই দলিলের স্বাক্ষর সম্পন্ন হওয়ার পরে রবার্ট ক্লাইভ এই মন্তব্যটা করেছিলেন যে যার প্রধান সেনাপতি রাজমাত্য অনেকে বিশ্বাসঘাতক, সেই নবাবের তো কোনো শক্তি থাকতে পারে না। সুতরাং যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে নিশ্চিতভাবে ইংরেজদের জয় হবে এবং সিরাজদৌল্লার পতন হবে। আর এই চুক্তি মোতাবেক তারা সবাই যে যার পাওনা বুঝে পাবে। সুতরাং আজকে তারা যে কাজটি করেছেন, সেটি এমন একটি কাজ যে সেটি একটা ঐতিহাসিক একটা ঘটনা ঘটল এবং এর মধ্য দিয়ে বাংলা, বিহার এবং উড়িষ্যার স্বাধীনতা চিরকালের জন্য লুপ্ত হয়ে গেল। 4 নাম্বার যে প্রশ্নটি আমরা আলোচনা করব, আমার শের যুদ্ধ পলাশীতে কেন, কার উক্তি এটা এবং কেন? তো এই উক্তিটি মোহনলালের, সেনাপতি মোহনলালের।
পলাশীর যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধে প্রথম অংশে প্রথম পর্যায়ে সিরাজউদ্দৌলার অবস্থা ভালো ছিল, যুদ্ধের পরিস্থিতি তার পক্ষে ছিল, অনুকূলে ছিল, কিন্তু আকস্মিক বৃষ্টি এসে সে গোলা বারুদ বৃষ্টিতে ভিজে গেলে তারা চ্যালেঞ্জের মুখে পড়েন এবং যুদ্ধের প্রথমে যখন ভালো অবস্থা ছিল তখন মির্জাফরের বিশ্বাসঘাতকতার জন্য যুদ্ধে বন্ধের নির্দেশ দেওয়া হলো। আবার বৃষ্টি এসে তাদের গোলা বারুদ ভিজে গেল। তো গোলা বারুদ ছাড়া এই যুদ্ধে এগিয়ে যাওয়া একটি খুব বিপজ্জনক কাজ ছিল। তবুও সেনাপতি মীরমর্দান কামান ছাড়া এগিয়ে যাচ্ছিল। তো আমরা দেখেছি যে নৈবে সিং আরো অনেকে যারা নবাবের বিশ্বস্ত সেনাপতি ছিলেন তারা শেষ পর্যন্ত লড়াই করেছেন, যুদ্ধে প্রাণ দিয়েছেন। তারপরেও যুদ্ধের অবস্থা খুবই করুণ অবস্থা দাঁড়ায়, খুব খারাপ অবস্থা দাঁড়ায়। তো শেষ পর্যন্ত নবাবের পরাজয়ের এই খবরটি সেনাপতি মোহনলাল নবাব সিরাজউদ্দৌলাকে দেন, শিবিরে এসে এই খবরটি তার কাছে দেন এবং তিনি নবাবকে পরামর্শ দেন নবাব যেন অনতি বিলম্বে মুর্শিদাবাদে গিয়ে সৈন্য সংগ্রহ করে অন্তত তার রাজধানী রক্ষা করবার জন্য শেষ একটা চেষ্টা চালান। এই কারণে নবাবকে পরামর্শ দিয়ে ফিরে যাওয়ার পথে মোহনলাল তিনি যে জীবিত যতক্ষণ তার দেহে প্রাণ আছে তিনি রক্তের শেষ বিন্দু ঢেলে দিয়েও তিনি নবাবের পক্ষে যুদ্ধ করবেন, সেই প্রতিজ্ঞা তিনি করে যান। এর পরের যে প্রশ্নটি আমরা আলোচনা করব সেটি যশোর বোর্ডের 2019 সালে এসেছিল। আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড়। তো ঘসেটি বেগমকে মুর্শিদাবাদে বন্দী করার পরে তাদের পারিবারিক একটা কথোপকথনে ঘসেটি বেগম, আমিনা বিবি, লুৎফুন্নেসা, সিরাজউদ্দৌলা তাদের পারস্পরিক কথোপকথনের এক পর্যায়ে দেখা যায় যে ঘসেটি বেগম প্রচন্ডভাবে ক্ষিপ্ত, প্রতিহিংসা পরায়ণ নবাব সিরাজউদ্দৌলার প্রতি। তিনি সম্মুখেই সবার সামনেই বলে ফেলেছেন যে সিরাজউদ্দৌলার নবাব হওয়াটাই তার সবচেয়ে বড় ক্ষতি, আর এই কারণে তিনি সিরাজকে ক্ষমতাচ্যুত করবার জন্য তিনি সফরজঙ্গকে সাহায্য সহযোগিতা করছেন। মির্জাফর, রায়দুর্লভ, রাজবল্লভ, উমিচাঁদ সবার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তো সিরাজউদ্দৌলা যদিও তিনি ঘসেটি বেগমকে মতিঝিল প্রাসাদ থেকে মুর্শিদাবাদে নিয়ে এসে তাকে চোখে চোখে রাখবার চেষ্টা করেছেন, এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করবার চেষ্টা করেছেন, বিরত রাখবার চেষ্টা করেছেন, কিন্তু তবুও সমস্যা, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। অন্যান্য ষড়যন্ত্রকারীরা জোর কদমে জোরে সোরে ইংরেজদের সাথে ষড়যন্ত্রে সামিল হয়েছে। তারা ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যে কোনো মূল্যে সিরাজকে উৎখাত করতে তারা বদ্ধপরিকর। তাদের এই অবস্থা দেখে, এই হীন মানসিকতা দেখে প্রধান সেনাপতি রাজমার্তবর্গ অন্যান্য সেনাপতিদের এরকম নিচু হিংসাত্মক মানসিকতা দেখে, অর্থলিপ্সু, ক্ষমতা লিপ্সু মানসিকতা দেখে সিরাজ এই মন্তব্যটি করেছেন যে সিংহাসনে বসার পরে থেকেই একদিকে ইংরেজদের আক্রমণ, ইংরেজদের নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র, সফরজঙ্গের বিদ্রোহ, অন্যদিকে আবার তার যারা রাজ অমাত্যবর্গ তাদের সকলের যে ষড়যন্ত্রের কারণেই সিরাজকে পদে পদে বিপদের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। তার জীবনে এক একটা প্রতিবন্ধকতা, এক একটা দেয়াল যেন আসছে, আর এই কারণে বাধা যেন আসছে। তিনি কোনোটি ডিঙিয়ে যাচ্ছেন, কোনোটি অতিক্রম করে যাচ্ছেন। অর্থাৎ তার যে লড়াই সিংহাসনে বসবার পর থেকেই সেটি অবিরাম চলছে, এর প্রতিরোধ অবিরাম চলছে।
ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। নবাব সিরাজউদ্দৌলা যখন জানতে পারেন যে ইংরেজরা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ সংস্কার করছে এবং তারা নবাবের বিরুদ্ধে শক্তি সংঘবদ্ধ হচ্ছে এবং তারা অস্ত্র আমদানি করে, কাশিমবাজার কুঠিরে অস্ত্র আমদানি করে তারা কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ সংস্কার করছে, এখানেও তারা গোলা বারুদ আমদানি করে নিজেদেরকে শক্তিশালী করছে এবং নবাব সিরাজের বিরুদ্ধে তারা এক ধরনের নানামাত্রিক ষড়যন্ত্রে লিপ্ত এবং তারা উমির চাঁদকে সেখানে বন্দী করেছিল কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গে। উমির চাঁদকে উদ্ধার করবার জন্য এবং ইংরেজদের দমন করবার জন্য রাজা মানিক চাঁদের সহ অন্যান্যরা কলকাতা দুর্গ আক্রমণ করেন এবং এই দুর্গ আক্রমণ করার ফলে ইংরেজদের অবস্থা খুব নাস্তানাবুদ হয়ে পড়ে। ক্যাপ্টেন রজার ড্রেক, ক্যাপ্টেন মিনচিন সহ আরো অনেকে পালিয়ে যান প্রাণ হয়ে। গঙ্গার নদীর মধ্য দিয়ে তারা ফোর্ট উইলিয়াম জাহাজে করে পালিয়ে যান। তো ইংরেজদের এই নাস্তানাবুদ অবস্থা দেখে উমির চাঁদ ফলয়ের সাথে একটু ব্যঙ্গ করেছে যে ক্যাপ্টেন রজার ডেক, ক্যাপ্টেন ক্লেটন সহ ব্রিটিশ সৈন্যরা একটু আগেই অনেক বড় মুখে তাদের বীরত্বের কথা, দুঃসাহসিকতার কথা বলছিল এবং তারা বলবার চেষ্টা করেছিল যে তারা ইংরেজ বীরের জাতি, সুতরাং তারা কখনো পরাজয় স্বীকার করে না, অন্যের কাছে আত্মসমর্পণ করে না। কিন্তু সেই ইংরেজরাই কিনা শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্র থেকে ভয়ে নৌকা যোগে পালিয়ে গেল, ফোর্ট উইলিয়াম জাহাজ দিয়ে পালিয়ে গেল আত্মরক্ষার জন্য। এতই ব্রিটিশ সিংহ, যারা বীরের জাতি, শক্তিশালী শক্তি নিয়ে যাদের এত অহংকার, এত গর্ব, সেই ব্রিটিশ সিংহরাই কিনা অবশেষে আত্মরক্ষার জন্য প্রাণ হয়ে লেজ গুটিয়ে নিল, পালিয়ে গেল। পরের প্রশ্ন, ফিরে এসেছি রাজধানীতে, স্বাধীনতা বজায় রাখবার শেষ চেষ্টা করব বলে। এটি কুমিল্লা বোর্ডে 2019 সালে এসেছিল। তো নবাব সিরাজউদ্দৌলার উক্তি এটি, যখন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতন নিশ্চিত হয়ে যায় তখন সেনাপতি মোহনলাল তাকে পরামর্শ দিয়েছিলেন সিরাজউদ্দৌলা যেন রাজধানীতে ফিরে আসেন। ফিরে এসে তিনি সেখানে সৈন্য সংগ্রহ করে ইংরেজ সহ মির্জাফর রায়দুর্লভদের মুখোমুখি একটা প্রতিরোধ গড়ে তোলেন। তিনি অন্তত রাজধানীটা রক্ষা করবার জন্য শেষ চেষ্টাটুকু করেন। এই কারণে জনৈক প্রজা তাকে প্রশ্ন করেছিলেন যে সিরাজউদ্দৌলা তিনি কেন পলাশীর যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছেন, পালিয়ে এসেছেন বা চলে এসেছেন। তার জবাবে সিরাজউদ্দৌলা এই কথাটি বলেছিলেন, উক্তিটি করেছিলেন এই জন্য যে পলাশীর যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়, হয়েছে বিশ্বাসঘাতকতার অভিনয়। তার প্রধান সেনাপতি মির্জাফর রায়দুর্লভ এবং ইয়ারলুৎফর খাঁ সহ আরো অনেক সেনাপতিরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাদের সৈন্যরা যুদ্ধ করেনি, তারা নিষ্ক্রিয় সেখানে দাঁড়িয়ে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় দেখেছে, পতন দেখেছে। সুতরাং দেশপ্রেমহীন এই সমস্ত বিশ্বাসঘাতকদের উপর নির্ভর না করে সিরাজউদ্দৌলা মোহনলালের পরামর্শে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসেন। তিনি এসে রাজধানীতে মুর্শিদাবাদে আবার নতুন করে সৈন্য সংগঠনের জন্য, সৈন্য জোগাড় করবার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন।
আর এই তার মুর্শিদাবাদে ফিরে আসার উদ্দেশ্য সম্পর্কে সিরাজউদ্দৌলা জনৈক প্রজার প্রশ্নের উত্তরে এই উক্তিটি করেছিলেন। চট্টগ্রাম বোর্ড 2010 সালে একটা প্রশ্ন এসেছিল, খ নাম্বার প্রশ্ন, ভীরু প্রতারকের দল চিরকালই পালায়। নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে পরাজয়ের পর সেনাপতি মোহনলালের পরামর্শে তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসে তিনি নতুন করে সৈন্য সংগঠনের চেষ্টা করেন, সংগ্রহের চেষ্টা করেন। তার শ্বশুর ইরিচ খাঁ তিনি তার কোষাগার উন্মুক্ত করে দেন, রাজকোষ উন্মুক্ত করে দেন। সেখান থেকে অনেকে এসে অর্থ নিয়ে যান সৈন্য সংগঠনের নাম করে, সংগ্রহের নাম করে। সেটা তার শ্বশুর ইরিচ খাঁ সহ মির্জাফরের অধীনে যারা কাজ করত, চুক্তিভিত্তিক কাজ করত, রাজা রায়দুর্লভের সেনাবাহিনীতে যারা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করত, এরকম অসংখ্য মানুষ তারা সৈন্য সংগঠনের নাম করে, সংগ্রহ নাম করে সিরাজউদ্দৌলা রাজকোষ থেকে, তার কোষাগার থেকে প্রচুর পরিমাণে অর্থ নিয়ে যান। কিন্তু কিছুক্ষণ পরেই যে খবর আসে, সেই খবরগুলো খুব বেশি একটা ভালো নয়। কারণ একটাই, যে সিরাজউদ্দৌলার শ্বশুর ইরিচ খাঁ তিনি পর্যন্ত রাজধানী ছেড়ে তার লোকজনদের নিয়ে পালিয়েছেন। পাশাপাশি অন্যান্যরা যারা একটু আগে সিরাজউদ্দৌলার কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ নিয়ে গিয়েছিল, টাকা নিয়ে গিয়েছিল সেনাবাহিনী সংগ্রহের নাম করে, তারাও কিন্তু পালিয়েছে। সেই খবরও এক এক করে আসতে থাকে। এই দুঃসংবাদগুলো পাওয়ার পরেও সিরাজউদ্দৌলা তার দৃঢ় মনোবল তার অটুট রাখার চেষ্টা করেছেন এবং তিনি বলবার চেষ্টা করেছেন যে ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, কিন্তু তারপরও যারা বীর তারা কিন্তু দেশীয় প্রেমে উদ্বুদ্ধ হয়ে আত্মরক্ষার জন্য, দেশ রক্ষার জন্য তারা চিরকালই লড়াই করে। এরকম ভাবে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে পারতেন মীরমর্দান, পালাতে পারতেন নৈবে সিং হাজারি, পালাতে পারতেন মোহনলাল, পালাতে পারতেন সাফরে, কিন্তু এরা পালাননি। এরা প্রাণপণ যুদ্ধ করেছেন, দেশের জন্য যুদ্ধ করেছেন। তাদের সকলের এই আত্মদান যেন ব্যর্থ না হয়ে যায়, রক্তদান যেন ব্যর্থ হয়ে না যায়। আমরা আরো একটি প্রশ্ন আজকে আলোচনা করতে চাই, আলোচনা করে আজকের এই ক্লাসটা শেষ করতে চাই। সিলেট বোর্ডের 2019 সালে একটি প্রশ্ন এসেছিল, আসামের সে অধিকার থাকে নাকি? সিরাজউদ্দৌলা যুদ্ধে পরাজিত হয়ে মুর্শিদাবাদে এসে, রাজধানীতে এসেও যখন তিনি সৈন্য সংগ্রহ করতে ব্যর্থ হলেন, যুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হলেন, তখন তিনি সস্ত্রীক স্ত্রী লুৎফুন্নেসাকে সঙ্গে নিয়ে তিনি ছদ্মবেশে পাটনায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য তার, তিনি ভগবান গোলার কাছে মির্জাফরের ছোট ভাই মীর কাসেমের সৈন্যদের হাতে ধরা পড়েন এবং তাকে সেখানে বন্দী করা হয় এবং তাকে জাফরগঞ্জের কারাগারে বন্দী করে রাখা হয়। তো এই কারাগারেই রাতের অন্ধকারে মির্জাফরের পুত্র মিরন ক্লাইভের উৎসাহে, অনুপ্রেরণায়, প্ররোচনায় সিরাজউদ্দৌলাকে হত্যা করবার জন্য মোহাম্মদী ব্যাগকে ভাড়া করে নিয়ে যায়। 10,000 টাকার বিনিময়ে তাকে হত্যা করবার জন্য মোহাম্মদী বেগকে ভাড়া করে নিয়ে যায়। নিয়ে গেলে সিরাজউদ্দৌলা জানতে চান যে সত্যি সত্যি কি নবাব মির্জাফর তিনি কি তার মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন কিনা। এই তাকে যে হত্যা করা হবে, একজন আসামি হিসেবে তাকে যে তার চূড়ান্ত শাস্তি মৃত্যুদণ্ড
দেওয়া হয়েছে সেটা স্বয়ং মির্জা জাফর দিয়েছেন কিনা, কেননা সিরাজউদ্দৌলার মনে সন্দেহ ছিল যে হ্যাঁ, যুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, মির্জা জাফর সহ অন্যেরা তাকে পরাজিত করেছে ঠিকই, কিন্তু সত্যি সত্যি সিরাজউদ্দৌলার এই কাছের মানুষগুলো কি শেষ পর্যন্ত মির্জা জাফর নবাব হওয়ার পরে তিনি কি এত বড় নিষ্ঠুরতা, এত বড় নির্মমে কাজটি মির্জা জাফর করেছে কিনা তার সন্দেহ ছিল। সত্যি সেই দণ্ডপত্রে বা দণ্ডাদেশ মির্জা জাফর দেননি, রায়দুল্লভরা রাজি ছিলেন না, অন্যান্য কিন্তু তাকে সিরাজউদ্দৌলাকে হত্যা করবার পক্ষে কেউ ছিলেন না, কিন্তু রবার্ট ক্লাইভ ধুরন্ধর ক্লাইভ মিরনকে প্রলুব্ধ করেছে যে সিরাজউদ্দৌলার যে সুন্দরী স্ত্রী রয়েছে লুৎফুন্নেসা, তাকে পেতে হলে পথের কাটা সিরাজকে দূর করতে হবে, তাকে হত্যা করলেই মিরন তার সুন্দরী স্ত্রীকে কবজাগত করতে পারবে। তো অবশেষে সিরাজউদ্দৌলা মিরন মোহাম্মদী ফারাটে খুনি মোহাম্মদী বেগের মাধ্যমে সিরাজউদ্দৌলাকে হত্যা করে এবং সিরাজউদ্দৌলা আর সেই যে তিনি দেখতে চেয়েছিলেন যে স্বয়ং মির্জা জাফর তাকে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছিলেন কিনা, কিন্তু সেটা তিনি দেননি। রবার্ট ক্লাইভ সেই মৃত্যুদণ্ডকে সে স্বাক্ষর করেছিলেন। তো তোমরা পুরো নাটকটি আরো বাসায় বেশি করে পড়বে। যে প্রশ্নগুলো আমি আজকে আলোচনা করলাম, অনুধাবনমূলক প্রশ্নগুলো আলোচনা করলাম, তোমরা সেগুলো আরো বেশি করবে, পড়াশোনা করবে, নিয়মিত পড়াশোনা করবে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।